নমস্কার, ট্র্যাক টিভি বাংলা সকলকে স্বাগত। আপনারা জানেন আসন্ন নির্বাচন, বিধানসভা উপনির্বাচন আবারও চলে এসছে। 10ই জুলাই সেই নির্বাচন এবং 13ই জুলাই তার ফলাফল ঘোষণা। আজ আমরা পেয়ে গিয়েছি এখানে রাজ্যের সহসভাপতি তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত ট্র্যাক টিভি বাংলায়। একেবারে প্রথম যে প্রশ্ন আপনাকে রাখবো, বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যে আপনি আছেন রায়গঞ্জে, 4 জায়গায় বিধানসভা উপনির্বাচন হবে। কোন জায়গায় সবথেকে বেশি শক্ত ঘাঁটি বলে মনে হচ্ছে? দেখুন, প্রতিটা নির্বাচনই আমরা শক্ত বলে মনে করেই আমরা নির্বাচনে অবতীর্ণ হই। আমরা মানুষের মতামতকে সহজ এবং টেকিং ফর গ্রান্টেড বলে একটা কথা আছে ইংরেজিতে, আমরা ওইভাবে গ্রান্টেড ধরে নিয়ে আমরা এগোই না। আমরা মানুষকে সম্মান করি এবং প্রত্যেকটি নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে লড়াই করি। তাই জন্যে কোনোটা সহজ আর কোনোটা কঠিন এভাবে আমরা দেখি না। মানুষের কাছে যেতে হবে, মানুষেরকে বোঝাতে হবে এবং শেষ পর্যন্ত মানুষের আজ্ঞা বা তাদের যে রায় সেটা মেনে নিতে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের নীতি। মানিকতলা উপনির্বাচনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোষ্ঠী কোন্দল, এমনটা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। সেই ক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কী হবে? না, এই গোষ্ঠী কন্দল বলে যেগুলো বলা হচ্ছে সেগুলো যদি বলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের কথা, যদি আপনি সেইটা মিন করেন, এটা হচ্ছে একটা মিডিয়ার তৈরি একটা ভূত, যেটার প্রকৃত অস্তিত্ব নেই। আরও একটা বিষয় জানার চেষ্টা করবো, বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে লোকসভার ক্ষেত্রে রায়গঞ্জে এক প্রকার ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকে বলা হচ্ছিল দল বদলু, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি আবার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী, তৃণমূলের বাজি। সেক্ষেত্রে বিজেপির সর্বোচ্চ নেতা কে এখন আজকে? নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী। তিনি কি দল বদলু কি? তাহলে সুতরাং এগুলো কোনো কথা নয়। বিজেপি লড়ছে, বিজেপি বলছে দল বদলু, আপনি যেগুলো বললেন। আর কে বলছেন? শুভেন্দু অধিকারী। তিনি শুধু দল বদলু না, আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা একটা লোক। সুতরাং এই কথাগুলো টিভি পর্দায় কিংবা অন্য অবস্থায় আলোচনাতে শুনতে ভালো লাগে, কিন্তু মানুষের কাছে যখন কথা হয় মানুষ সেইভাবে নেয় না। মানুষ অন্য চোখে দেখে। মানুষ দেখে কার কাছে ভোট দিলে আমি পরিষেবা পাবো কিংবা স্থায়ী সরকার হবে। এবং এই প্রসঙ্গে আপনাকে মনে করিয়ে দিই, রায়গঞ্জের নির্বাচনের ফলাফলে আপনি বলছেন ভরাডুবি হয়েছে এই গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে। যদি আমরা একটু পেছনে যাই তাহলে রায়গঞ্জের এই ভোটিংয়ের ধারাটা 2019-এও ছিল, 2021-এও ছিল, 2024-এও আছে। একটু এদিক ওদিক হয়েছে। 2024-এর উপনির্বাচনে আমরা সেটা বদলে দিতে চাইছি, পাল্টে দিতে চাইছি। দেখি আমরা পারি কিনা। আমাদের মনে হয় আমরা সেটা পারবো। একেবারে আপনার কথার মধ্যেই একটা অসঙ্গতি রয়েছে। সেই অসঙ্গতি হলো যে এর আগে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস কোনোদিনই সেইভাবে ঝুলি ভরাতে পারেনি। এবার সেখানে বিধানসভা উপনির্বাচনে যে প্রার্থী তিনি আবার কিছুদিন আগে বিজেপিতে ছিলেন। প্রশ্ন হচ্ছে, এখানকার মানুষ কি সেই জায়গাটা আবার নতুন করে দেবে? আপনারা গ্রাউন্ড লেভেলে কি মনে করছেন? দেখুন, আপনি বলুন যে যখন 2024-এর লোকসভার ফলাফল বেরোলো, তখন সেই পরাজয়টা প্রার্থীদের পরাজয় না নরেন্দ্র মোদীর পরাজয় হিসেবে দেখা হলো? যে বিজেপি কাঙ্ক্ষিত আসন পেল না, ম্যাজিক ফিগার পেল না, তারা 240-এ আটকে গেল, তখন সেই পরাজয়টা কার পরাজয় হলো? নরেন্দ্র মোদী। আপনারাও বলবেন নরেন্দ্র মোদী। XYZ হেরেছে, নিশীথ প্রামাণিক হেরেছে, সেটা আপনারা বলবেন না। সুতরাং রাজনৈতিক এক একটা ঘটনা দেখার অনেকগুলো দৃষ্টিকোণ থাকে। আজকে এখানে রায়গঞ্জের সেটা রায়গঞ্জের মানুষ যে ভোট 2019-এ দিয়েছেন, যে ভোট 2021-এ দিয়েছেন, সেগুলোকে তো আমাকে মান্যতা দিতে হবে। আমি সেটা তো অস্বীকার করতে পারবো না। তাই জন্যে আমি বলেছি এর আগের যে ভোটগুলো, সেখানে আবার দেখুন, আমরা যখন মিউনিসিপ্যালিটির ভোটে আমরা সামগ্রিক সাফল্য পেয়েছি, পঞ্চায়েতের ভোটে আমরা সামগ্রিক সাফল্য পেয়েছি। সুতরাং এই ভোট ওইভাবে একটা কথায় ব্যাখ্যা করে দেওয়া যায় না। তাই জন্যই প্রথমেই আমি আপনাকে বলেছি যে প্রত্যেকটা ভোট বা প্রত্যেকটা নির্বাচনকে আমরা সমান সম্মান দিয়ে তবে অবতীর্ণ হই। এবারও হচ্ছি, কিন্তু এবার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়
এই যতগুলো বললাম সেখানে রায়গঞ্জে কোনো উপনির্বাচন হয়নি, এটা উপনির্বাচন হতে চলেছে। এবং আপনি দেখবেন যে 2021-এর পর থেকে এই পর্যন্ত যতগুলো উপনির্বাচন হয়েছে সবগুলোতেই প্রায় তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, এবং বিজেপি সবগুলোতে শুধু পরাজিত হয়েছে তা নয়, বিজেপি সবকটাতেই পরাজিত হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের জামানত জব্দ হয়েছে। সুতরাং ওই রকম ঘটনার পুনরাবৃত্তি রায়গঞ্জে এবার হলে আমরা আশ্চর্য হব না যে তৃণমূল কংগ্রেস শুধু জয় পেল তাই নয়, বিজেপির জামানত জব্দ হলো। সম্প্রতি নিট কেলেঙ্কারি নিয়ে একেবারে ধরাশায়ী হচ্ছে বিজেপি, বলা যেতে পারে এনডিএ সরকার, সেক্ষেত্রে আপনাদের সে কি? না, বিজেপির এই মোদী সরকার হয়েছে এটা একটা অভিশপ্ত সরকার। প্রথমত মোদী এত চিৎকার করেও আগলাবার 400 পার মোদী গ্যারান্টি, মোদী সরকার হতে পারেনি, হয়েছে এনডিএ সরকার। এবং আমি আপনাকে একটা কথা বলতে পারি এই প্রসঙ্গে, মোদীর হারে সবথেকে বেশি লাভবান হয়েছে একটা পার্টি, তার নাম বিজেপি। কারণ বিজেপি পার্টিটা বেঁচে গেল মোদী হারলো বলে। মোদী যখন প্রচার করেছে কোথাও দেখেছেন বিজেপি সরকার? আগলাবার বিজেপি সরকার কেউ দেখেছে সারা ভারতবর্ষে? কেউ দেখেছে বিজেপির গ্যারান্টি? পার্টিটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিলেন মোদী। পার্টি বলে কিছু ছিলই না, মোদী 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 বলে হয়েছে। মোদী পরাজিত হয়েছে, বিজেপি বেঁচে গেছে। এটা একটা দিক। এই পুরো যখন ভবিষ্যতের যারা ইতিহাস লিখবে তারা লিখবে যে 2024-এর নির্বাচনে মোদী যদি 300 আসন পেতেন তাহলে বিজেপি পার্টি বলে কোনো পার্টি থাকতো না, কোমর ভেঙে একটা সংগঠন পড়ে থাকতো। আর আজকে মোদী হেরে যাওয়াতে বিজেপি পার্টি আবার নিজেদের মতন গুছিয়ে, এবং মোদী কতদিন থাকবে আমাদের ধারণা নেই। সুতরাং একটা অভিশপ্ত পার্টি, অভিশপ্ত সরকার, এবং তাদের শুরু হয়েছে সেই অভিশাপের অঙ্গ হিসেবে নিট কেলেঙ্কারি, ট্রেন অ্যাক্সিডেন্ট, ডাবল ধামাকা আক্রমণ করেছে। এর সঙ্গে আমি কিন্তু এমনিতে রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু একটা কথা আমার মনে কিন্তু বারবার বাজছে, সেটা হচ্ছে আমাদের আদি শঙ্করাচার্যের কথা। তিনি বলেছেন হামসে জো টকরায়েগা চুর চুর হয়ে যায়গা। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে হেসে বলেছেন এই মোদী আমাদের কথা না শুনে গিয়েছিল রাম মন্দির উদ্বোধন করতে, বারবার বারণ করেছিলাম যে অধর্ম করছো, ঠিক কাজ করছো না, করে এই কথাটা বলেছেন হামসে জো টকরায়েগা চুর চুর হয়ে যায়গা। এটা কি তাহলে এই অভিশপ্ত সরকার কি সেই অভিশাপের কিছুটা অংশ হলেও শঙ্করাচার্য স্বয়ং দিয়েছেন মোদীকে? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখলাম আমি। আর একটা বিষয় জানার চেষ্টা করবো, আপনি আজ বিজেপি নিয়ে এত কথা বলছেন, একটা সময় আপনিও বিজেপিতে ছিলেন, এবং পরবর্তীকালে বিজেপি সম্বন্ধে এই যে কথাগুলো আপনারা বলেন, মানুষের কাছে কি ইম্প্যাক্ট পড়ে? না, মানুষ বুঝতে পারে, একজন ভেতরে ঢুকে যখন বুঝতে পারে যে ভেতরের জিনিসটা কীরকম, তার কথার মূল্য অনেক বেশি থাকে। আমি আপনাকে ভালো করে চিনি না, বাইরে থেকে আমি না জেনেই আপনার সম্বন্ধে কিছু সমালোচনা করলাম। আর একটা হচ্ছে আমি ভালো করে জেনে, তথ্য জেনে আমি আপনার সমালোচনা করলাম। তার মধ্যে কোনটা বেশি মূল্যবান? আমি ওই জন্য সদম্বে বলতে পারি যে বিজেপির ভেতরকার ডাইকোটমিটা কী, তাদের মধ্যে অসুবিধেটা কোথায়, আরএসএসের কী কী চিন্তার প্রতিফলনে গণ্ডগোল আছে, বিজেপির চিন্তার নীতিতে কোথায় কোথায় সাংঘাতিক গণ্ডগোল আছে, এটা আমি বলতে পারি। আমি বলতে পারি যে শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন লোক, তাকে নিয়ে এই মনীষীর জায়গা দেওয়া উচিত, তার কারণ তিনি সুভাষচন্দ্র বোসকে জেলে পোড়ার জন্য ব্রিটিশকে বলেছিলেন। সে কখনো দেশপ্রেমিক হতে পারে না যে সুভাষচন্দ্র বোসকে বলে যে তাকে জেলে পুড়তে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠি লিখেছিলেন বড় লাটকে, যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে, ভারত ছাড়ো আন্দোলন 42-এর, সেই সময় তিনি সরকারের অঙ্গ, মানে বাংলা সরকারের, তিনি চিঠি লিখে বলছেন এই যারা আন্দোলনে যাচ্ছে সবাইকে জেলে পড়া উচিত, আমাকে একটু সহায়তা করো, ক্ষমতা দাও, আমি সবাইকে জেলে পুড়ে দেবো। কে বলছেন? চিঠি লিখে, এখনও সেই চিঠি আছে বড় লাটকে। এই কি দেশপ্রেমিক? এগুলো জানি বলে বলতে পারছি, এগুলো অন্যরা বলতে পারছে না। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পরেই বলেছেন যে আরএসএস এমনি ভালো, বিজেপিও ভালো, কিন্তু শুধুমাত্র 2% দিকে ওনার আঙুল ছিল। সেক্ষেত্রে আপনি বলছেন আরএসএস এরকম দুটো মধ্যে না, আরএসএস খারাপ বলছে না, আরএসএস এর মধ্যে অনেক চিন্তার
কনফ্লিক্ট আছে। আপনাদের মনে করি দিই 1925 সালে আরএসএস হয়েছিল, সিপিএম হয়েছিল, এই দুটো দলের একটাই মিল আছে, যদিও এদের চিন্তা মানে আইডিওলজিতে পোলস অ্যাপার্ট, কিন্তু এক জায়গায় মিল হচ্ছে, এদের যে আইডিওলজি তার মধ্যেই পরস্পর বিরোধিতা আছে। আজকে ভাবতে পারেন আরএসএস মনে করে এই ভারতের সংবিধান অসম্পূর্ণ এবং বদলে ফেলা উচিত। তার কারণ হচ্ছে এই সংবিধান করেছিলেন একজন মাইনরিটি। এটা আরএসএস বিশ্বাস করে যে একজন বুদ্ধিস্ট যে মাইনরিটি সে ভারতের সংবিধান করেছে, সুতরাং এই সংবিধানের কোনো মূল্য নেই। সুতরাং এটাকে আমি কি বলবো, সেটা খুব ভালো চিন্তা না খারাপ চিন্তা? আমি বলবো অসম্পূর্ণ চিন্তা, সেইটাই আমি বলছি। বিধানসভা উপনির্বাচনে কতটা আশাবাদী? 4টে সিটই আমরা জিতবো। উপনির্বাচনে আমরা 4টে সিটই জিতবো। বেশ, একটা র্যাপিড ফায়ার হয়ে যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হিসেবে আছেন, থাকবেন। বেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর আয়ু খুব সীমিত। কারণ আমি বলে দিই, র্যাপিড ফায়ার করলেও এটা জানতে হবে, 2025 সেপ্টেম্বর মাসে মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুজনেরই বয়স 75 বছর বয়স হবে, এবং আরএসএস আর বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী 75 বছরে তাদের রিটায়ার করার কথা। আমরা অপেক্ষা করে আছি মোহন ভাগবত রিটায়ার করলে প্রধানমন্ত্রীও রিটায়ার করেন কিনা, কারণ সেটাই হচ্ছে তাদের গঠনতন্ত্রের ব্যাপার। সুতরাং প্রধানমন্ত্রী কতদিন থাকবেন সেই নিয়ে আমাদের অনেক রকম সংশয় আছে। অশেষ ধন্যবাদ জয়প্রকাশ বাবু, ট্রাইব টিভি বাংলার সময় দেওয়ার জন্য। যে কথা বললেন জয়প্রকাশ বাবু, যে তারা 100% আশাবাদী এবং পরবর্তীকালে 13ই জুলাই এর প্রভাব সত্যি ভোট বাক্সে পড়ে কিনা নজর থাকবে আমাদের। ক্যামেরা নিবাস বর্মনের সঙ্গে অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।